সবাইকে স্বাগত দীপ্ত সংবাদে। সাথে রয়েছে দোলা ডলরেস। শুরুতেই জানিয়ে দেব নিটল টাটার সংবাদ শিরোনাম। সপ্তাহে 2-1 দিন নয়, প্রতিদিনই বিদ্যালয়ে যেতে চায় শিক্ষার্থীরা। নতুন বছরে সম্ভব হওয়ার আশা। রাজারবাগ দরবার শরীফের পীরের বিরুদ্ধে তদন্ত চলবে, আপিল বিভাগে হাইকোর্টের আদেশ বহাল। নয়াপল্টনে পুলিশের সাথে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ, আহত অন্তত 15, আটক হয়েছে 44 জন। নির্মাণের 4 বছরের মাথায় চট্টগ্রামের বহদ্দারহাট ফ্লাইওভারের 2 পিলারে ফাটল, যান চলাচল বন্ধ। সপ্তাহে 2-1 দিন নয়, প্রতিদিনই বিদ্যালয়ে যেতে উদ্গ্রীব শিক্ষার্থীরা। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর বলছে 1 নভেম্বর থেকে রাজধানীর 12 থেকে 18 বছর বয়সী শিক্ষার্থীরা করোনার টিকা পাবে। তাই নতুন বছরের শুরু থেকে আগের মতো সশরীরে পাঠদানের আশা করছে তারা। বিদ্যালয় মানে শুধু শ্রেণীকক্ষে পাঠদান নয়, সহপাঠীর সাথে আনন্দে মেতে ওঠা, প্রাণ ভরে নিঃশ্বাস নেয়া। করোনার কারণে এমন পরিবেশ থেকে 1.5 বছর বঞ্চিত ছিল শিক্ষার্থীরা। গত 12 সেপ্টেম্বর থেকে পঞ্চম, দশম ও দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী ছাড়া সবাইকে সপ্তাহে 1 দিন শিক্ষা প্রতিষ্ঠানে আসতে হয়, অথচ তারা চায় প্রতিদিনই আসতে। যদি এটা প্রতিদিন হতো আমি অনেক খুশি হতাম, তাহলে আমি স্কুলে প্রতিদিন আসতে পারতাম, ফ্রেন্ডদের সাথে কথা বলতে পারতাম। এইটা সবচেয়ে বেশি মজা করতেছি, পড়ালেখার চেয়ে বেশি এই আনন্দটা বেশি। আড্ডাটা, ফ্রেন্ডের সাথে দেখা হয়, খোলামেলা ক্যাম্পাসে বসি আড্ডা করি। একই প্রত্যাশা শিক্ষকদেরও, সেজন্য প্রস্তুত প্রতিষ্ঠানগুলো। করোনা পরিস্থিতি যদি আরো উন্নত হয়, আমার বাচ্চাদের আমি ক্লাস নিতে পারবো, সমস্যা হবে না। বাচ্চারা আসতে চায়, ওরা আরো পড়তে চায়। আমরা আশা করছি আমরা একটা পজিটিভ অবশ্যই পাবো জানুয়ারিতে, যে আমরা সবাই সশরীরে সবাই এসে একই সাথে ওরা বেশি করে ক্লাস করতে পারবে। নতুন বছর থেকে পুরোদমে পাঠদান শুরুর আশা মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের। এজন্য 18 বছরের নিচে শিক্ষার্থীদের করোনার টিকার আওতায় আনার প্রস্তুতি প্রায় শেষ করে এনেছে তারা। শুরুতে টিকা পাবে ঢাকার শিক্ষার্থীরা। আমরা আশা করছি যে এই মাসের 30 তারিখ থেকে অথবা আগামী মাসের 1 তারিখ থেকে শিক্ষার্থীদের টিকা দেওয়ার কাজটি শুরু করতে পারব। এর মধ্যে প্রায় 3.5 লাখ শিক্ষার্থীর তালিকা আমরা আইসিটি মন্ত্রণালয়ে পাঠিয়েছি। আমরা সারা দেশ থেকেও কিন্তু তালিকাটা নিচ্ছি, অর্থাৎ আমরা তৈরি হয়ে থাকছে। স্বাস্থ্য মন্ত্রণালয় যখনই আমাদেরকে এই সুযোগটা দেবেন, তখনই আমরা এই টিকা দেওয়ার কাজটি শুরু করব সারা দেশে। তিনি জানান, রাজধানীর 10টি কেন্দ্রে প্রতিদিন 50,000 শিক্ষার্থীকে টিকা দেয়া হবে। মাহমুদ শাওন, দীপ্ত সংবাদ, ঢাকা। জঙ্গি সংশ্লিষ্টতার তদন্ত বন্ধ করার নানা চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন রাজারবাগের পীর ও তার অনুসারীরা। মঙ্গলবার আপিল বিভাগের 4 বিচারপতির বেঞ্চ পীরের এক অনুসারীর করা আবেদন খারিজ করে দিয়েছে। ফলে হাইকোর্টের দেওয়া 30 নভেম্বর সময়ের মধ্যে বিষয়টি তদন্ত করে আদালতে প্রতিবেদন দাখিল করতে হবে পুলিশকে। দেশের বিভিন্ন স্থানে জমি ও বাড়ি দখল এবং মিথ্যা মামলা দিয়ে হয়রানি সহ নানা অভিযোগ রয়েছে রাজধানীর রাজারবাগ দরবার শরীফের পীর ও তার অনুসারীদের বিরুদ্ধে। বেশিরভাগ ক্ষেত্রে মানব পাচারের মামলা দিয়ে সাধারণ মানুষকে হয়রানি করেন তারা। বিষয়টি জানাজানির পর সুপ্রিম কোর্টের কয়েকজন আইনজীবী হাইকোর্টে রিট করেন। শুনানি শেষে আদালত পীর ও তার অনুসারীদের জঙ্গি সংশ্লিষ্টতা রয়েছে কিনা তা খতিয়ে দেখার আদেশ দেয় পুলিশকে। এছাড়া কথিত পীর দিল্লুর রহমান ও তার প্রতিষ্ঠানগুলোর নামে দেশের বিভিন্ন স্থানে থাকা সম্পদের উৎসের বিষয়ে তদন্ত করে দুদককে প্রতিবেদন দিতে বলা হয়। এসব আদেশ স্থগিত চেয়ে প্রথমে পীর নিজে আবেদন করেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের চেম্বার বেঞ্চে। ওই আবেদন খারিজ হওয়ার পর পীরের এক অনুসারী হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করেন। মঙ্গলবার সেটিও খারিজ করা হয়। পীর সাহেবের নিজস্ব একটি আবেদন ছিল চেম্বার জজের আদালতে, সেটি চেম্বার জজ আদালত 11 তারিখে নো অর্ডার দিয়েছে। আর এটি আরেকটি মামলা তারা দায়ের করেছিল মফিজুল ইসলাম নামে আরেকজনকে বাদী করে। এই মামলাটিও ফুল কোর্টে যেহেতু নিষ্পত্তি হয়ে গেল, সুতরাং এই ক্ষেত্রে তদন্ত পরিচালনা করে হাইকোর্টে রিপোর্ট সাবমিট করার ক্ষেত্রে আর কোনো আইনগত বাধা কোনো কিছুই আর থাকলো না। এই আইনজীবী জানান, হাইকোর্টের আদেশ বহাল থাকায়
নির্ধারিত সময়ে তদন্ত শেষে আদালতে প্রতিবেদন দাখিল করতে হবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে। যাদেরকে নির্দেশ দিয়েছেন আমি আশা করি তারা নির্ধারিত সময়ের মধ্যে তদন্ত সম্পন্ন করে উচ্চ আদালতে তাদের রিপোর্ট দায়ের করবেন। ভুয়া মামলা দায়ের করা ব্যক্তিদের চিহ্নিত ও ব্যবস্থা নিতে সিআইডিকে আদেশ দিয়েছিল হাইকোর্ট। এসব আদেশ বাস্তবায়নের জন্য হাইকোর্ট ৩০ নভেম্বর পর্যন্ত সময় দেয়। আজিজুল ইসলাম, দীপ্ত সংবাদ, ঢাকা। বৈদেশিক বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে কূটনৈতিক তৎপরতার উপর জোর দিচ্ছে সরকার। ঢাকায় 7 দিন ব্যাপী বাণিজ্য ও বিনিয়োগ সম্মেলনের উদ্বোধন অনুষ্ঠানে একথা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গবেষণার মাধ্যমে নতুন নতুন পণ্য উৎপাদন করতে ব্যবসায়ীদের উদ্যোগ নেওয়ারও আহ্বান জানান তিনি। ব্যবসায়ী নেতা ও বিনিয়োগকারীদের নিয়ে বাংলাদেশ বাণিজ্য ও বিনিয়োগ সম্মেলনের আয়োজন করেছে বাণিজ্য মন্ত্রণালয় এবং ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ। মঙ্গলবার গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত 7 দিনের এ সম্মেলনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুভ উদ্বোধন ঘোষণা করছি। বিনিয়োগ বান্ধব পরিবেশ তৈরিতে সরকার কাজ করছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, প্রাচ্য ও পাশ্চাত্যের মধ্যে ব্যবসায়িক যোগাযোগের সেতুবন্ধন গড়ে তুলবে বাংলাদেশ। জানান, বৈদেশিক বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে নেওয়া হচ্ছে যথাযথ উদ্যোগ। কূটনীতির ক্ষেত্রে এটা ইকোনমিক ডিপ্লোম্যাসিটাই বেশি কাজ করে, সেদিকে আমরা বিশেষ দৃষ্টি দিচ্ছি। প্রাচ্য পাশ্চাত্য একটা যোগাযোগের ব্রিজ হিসেবে বাংলাদেশ গড়ে উঠবে ভবিষ্যতে, যেটা আমাদের দেশে ব্যবসা বাণিজ্যের আরো প্রসার করতে সহায়তা করবে। প্রধানমন্ত্রী বলেন, রপ্তানি বাড়াতে বৈশ্বিক চাহিদা বিবেচনায় নতুন নতুন পণ্য উৎপাদন করতে হবে। এজন্য গবেষণায় গুরুত্ব বাড়ানোর তাগিদ দেন তিনি। আমাদের যারা ব্যবসায়ী প্রতিষ্ঠান আছেন, বিশেষ করে বেসরকারি খাত, আমি তাদেরকে অনুরোধ করব নতুন নতুন পণ্য আরো কি আমরা উৎপাদন করতে পারি এবং আমরা রপ্তানি করতে পারি, সেটাও গবেষণা করে বের করতে হবে। আজ থেকে শুরু হয়েছে 7 দিন ব্যাপী বাংলাদেশ ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট সামিট 2021, যেখানে অংশ নিয়েছে 38টি দেশের সর্বমোট 552টি প্রতিষ্ঠান। ব্যবসায়ীরা মনে করছেন, এ ধরনের আয়োজন ব্যবসা বাণিজ্য সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, বাড়বে বৈদেশিক বিনিয়োগ। আর প্রধানমন্ত্রী বললেন, ব্যবসায়ীদের জন্য বিনিয়োগ আকর্ষণে বর্তমান সরকার আগামীতেও এ ধরনের সহযোগিতা অব্যাহত রাখবে। আহাদ হোসেন টুটুল, দীপ্ত সংবাদ, ঢাকা। রাজধানীর নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষের ঘটনায় অন্তত 15 জন আহত হয়েছে। পুলিশ 44 জনকে আটক করেছে। তবে বিএনপি দাবি করেছে তাদের শতাধিক নেতাকর্মীকে আটক করা হয়েছে। সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় সরকারের বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ তুলে মঙ্গলবার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে প্রতিবাদ সমাবেশের আয়োজন করে বিএনপি। সমাবেশে নেতাকর্মীরা বলেন, সরকার জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় নির্যাতন নিপীড়নের মাত্রা বেড়েছে। সমাবেশ শেষে মিছিল বের করা হলে নাইট অ্যাঙ্গেল মোড়ে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। এ সময় ধাওয়া, পাল্টা ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ ও কাঁদানে গ্যাস ছোড়ার ঘটনা ঘটে। প্রায় 10 মিনিট ধরে চলা সংঘর্ষের কারণে আশপাশের সড়কে যানজট দেখা দেয়, ফলে ভোগান্তিতে পড়ে নগরবাসী। বিএনপি মহাসচিব অভিযোগ করেছেন, শান্তিপূর্ণ মিছিলে হামলা ও গুলি চালিয়েছে পুলিশ। ঘরে ফিরে যাওয়ার সময় পুলিশ অতর্কিতে তাদের উপরে হামলা করেছে, তাদের উপরে লাঠিচার্জ করেছে, টিয়ার গ্যাস শেল মেরেছে এবং গুলি করেছে। অনেকেই আমাদের নেতাকর্মীরা তারা আহত হয়েছেন। প্রতিবাদ করছি এবং অবিলম্বে সকল গ্রেফতারকৃত নেতাকর্মীদেরকে মুক্তি দেওয়ার জন্য বলছি। তবে পুলিশ বলছে, বিএনপি নেতাকর্মীরা পুলিশের ওপর অতর্কিত হামলা চালায়। আত্মরক্ষার্থে টিয়ার শেল নিক্ষেপ করে পুলিশ। আমার অনেক পুলিশ সদস্য আহত হয়েছে, তাদের ইট পাটকেলে পুলিশ বাধ্য হয়েছে তাদের উপর লাঠিচার্জ করতে, কারণ যেভাবে পুলিশের উপর তারা ইট পাটকেল ছুড়েছে। বিএনপি শতাধিক নেতাকর্মীকে আটকের দাবি করলেও পুলিশ 44 জনকে আটকের কথা জানিয়েছে। তানভীর খন্দকার, দীপ্ত সংবাদ, ঢাকা। নির্মাণের 4 বছরের মাথায় চট্টগ্রামের বহদ্দারহাট ফ্লাইওভারের নতুন র্যাম্পের 2টি পিলারে ফাটল দেখা দিয়েছে। ঝুঁকি এড়াতে ওই র্যাম্পে যান চলাচল বন্ধ রাখা হয়েছে। নির্মাণ ত্রুটি ছিল কিনা সে বিষয়ে একমত নয় সিটি কর্পোরেশন ও নগর উন্নয়ন কর্তৃপক্ষ। নগরবাসীর অভিযোগ, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের গাফিলতি ও দুর্নীতির কারণে এই ঘটনা ঘটেছে।
যানজট নিরসনে চট্টগ্রাম নগরীর সুলুকবহর থেকে বহদ্দারহাট পর্যন্ত উড়াল সড়কের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয় ২০১০ সালে। ২০১৩ সালে এতে যানবাহন চলাচল শুরু হয়। পরে মূল উড়াল সড়কের নকশা বদলে আরও একটি র্যাম্প নির্মাণ করা হয়, যাতে যান চলাচল শুরু হয় ২০১৭ সালে। ৪ বছরের মাথায় নতুন র্যাম্পের দুটি পিলারে ফাটল দেখা দিয়েছে। এতে আতঙ্ক বেড়েছে নগরবাসীর মাঝে। আমরা দেখেছিলাম ওখানে গ্রেডার পরে অনেক লোক নিহত হয়েছিল, আবারও সেরকম পরিস্থিতি হচ্ছে, কারণ এত নিম্নমানের কাজ। অবসর হচ্ছে এগুলা করছে যে বা দীর্ঘদিন তো টিকি নাই। মূল সেতুর সাথে কিন্তু এই কাজের সংযোগ ছিল না, এটা পরবর্তী করা হয়েছে আর কি। অতি দ্রুত এই কাজটা যদি সংশোধন করা যায়, কিভাবে করা যায়, তাহলে অন্তত নগরবাসী অন্তত আশঙ্কামুক্ত হবে। নকশা কিংবা নির্মাণে গাফিলতির কারণে পিলারে ফাটল দেখা দিতে পারে বলে মনে করছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। এটা গ্ল্যান্স এটা দেখে এই মুহূর্তে বলা যাবে না এটা কি ডিজাইন ফেলিওর না কনস্ট্রাকশন ফেলিওর। ওভারলোডের গাড়ি চলার কারণে এই ফেলিওরটা হয়েছে। এই লুপটা নাকি মূল ডিজাইনের অন্তর্ভুক্ত ছিল না, পরবর্তীতে এটা ইনক্লুড করা হয়েছে, যার প্রেক্ষিতে যেহেতু মূল ডিজাইনে ছিল না, কাজে এখানে ডিজাইনের হয়তো একটা ফল্ট থাকতে পারে। চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ বলছে র্যাম্প তৈরিতে কোনো ত্রুটি ছিল না, তবে এটি ভারী যানবাহনের জন্য তৈরি করা হয়নি। এটা কোনো প্ল্যানিং তৈরি না, এটা যেভাবে ডিজাইন করা হয়েছে হচ্ছে ভারী যানবাহন চলাচলের ফলে এই দুর্ঘটনা ঘটছে, এই ক্র্যাকটা দেখা যাচ্ছে। সেই ভেঙে কেন ভারী যানবাহন চলাচল করছে, এটা তো আসলে আমাদের জ্ঞাতরা। আমরা আসলে এই জিনিসটা তখন আর যেহেতু সিটি কর্পোরেশনকে আমরা হ্যান্ড ওভার করেছি, এটা তো আসলে আমরা তখন আমাদের জানা ছিল না। সরেজমিনে পিলার দুটি পরিদর্শনের পর নতুন র্যাম্পে যান চলাচল বন্ধের ঘোষণা দেন চট্টগ্রাম সিটি মেয়র। আমরা দেখছি একটা ফাটল সৃষ্টি হয়েছে, দুইটা প্লেয়ার রাউন্ড করে ফাটল সৃষ্টি হয়েছে। নিশ্চয়ই কোনো ত্রুটি আছে, তা না হলে তো আর ফাটল সৃষ্টি হবে না। ত্রুটি আছে বলেই তো ফাটল সৃষ্টি হয়েছে। করেছে সিডিএ বাস্তবায়ন করেছে, ওকে ঠিক আছে, কিন্তু কন্ট্রাক্টর কাজ করেছে, কন্ট্রাক্টরের ত্রুটি আছে কিনা এটা তদন্ত কমিটি গঠন করবে। ২০১২ সালে এই উড়াল সড়কের একটি গার্ডার ধসে ১৪ জন মারা যায়। বহদ্দারহাট ফ্লাইওভারের নতুন র্যাম্পের দৈর্ঘ্য ৩২৬ মিটার, প্রস্থ ৬.৭ মিটার। এটি নির্মাণে ব্যয় হয় ৩০ কোটি টাকা। দীপ্ত বার্তাকক্ষ। দেখছেন দীপ্ত সংবাদ। এ পর্যায়ে একটা বিরতি নিচ্ছি। সবাইকে আবারও স্বাগত দীপ্ত সংবাদে। শিগগিরই পূজা মণ্ডপে সহিংসতায় ইন্ধনদাতাদের নাম প্রকাশ করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। কুমিল্লায় পূজা মণ্ডপে সহিংসতার ঘটনায় দায়ের করা 10টি মামলায় 64 জন গ্রেপ্তার হয়েছে বলেও জানান তিনি। মঙ্গলবার সচিবালয়ে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের সংলাপে এসব কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী। মঙ্গলবার সচিবালয়ে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের সংলাপে যোগ দেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। সাংবাদিকদের কাছে তুলে ধরেন নিজের সাফল্য ব্যর্থতার কথা। আমরা যে সফলতা পেয়েছি আমরা কিন্তু সেই জঙ্গি দমনে, সন্ত্রাস দমনে। স্বরাষ্ট্রমন্ত্রী জানান এদেশে ধর্ম নিয়ে বৈষম্য হবে না। সাম্প্রতিক হামলা ভাঙচুরকে সম্প্রীতি বিনষ্টের চেষ্টা হিসেবে বর্ণনা করে তিনি জানান জড়িতদের দৃষ্টান্তমূলক সাজা দেয়া হবে। যেটা একটা চক্রান্ত, একটা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার জন্য আমাদের চিহ্নিত কয়েকজন নেতাকর্মী এইগুলি উৎসাহ দিয়েছেন, এগুলি ব্যবস্থা করেছেন। আমি সবগুলোর নামই আপনাদেরকে জানাবো। কনফার্ম হয়ে তারপরে আমরা ব্যবস্থা নিচ্ছি। যাদের নাম আসছে তারা যদি ওখানে জড়িত থাকে তাহলে তারা ছাড় পাবে, এমন কোনো কথাই এখানে থাকবে না। স্বরাষ্ট্রমন্ত্রী দাবি করেন সরকার রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠানোর চেষ্টা করছে। তিনি বলেন রোহিঙ্গা ক্যাম্পে অস্থিরতার পেছনে আধিপত্য বিস্তার ও মাদকসহ কিছু বিষয় রয়েছে। এখানে মাল্টি ডাইমেনশনাল ইন্টারেস্ট রয়েছে। এক ইন্টারেস্ট হলো ড্রাগের ইন্টারেস্ট, যেটা নাকি আমরা এখন জর্জরিত হয়ে রয়েছি। আরেক ইন্টারেস্ট হলো এদের আধিপত্য বিস্তার, 11 লক্ষ লোকের আধিপত্য বিস্তার। এই আরেক ইন্টারেস্ট রয়েছে, এরা সবসময় এই আরসা কিংবা কার কোন দল এটা এইখানে এসে নিয়ন্ত্রণ করার, মায়ানমারের এই যে যারা জোর করে এখানে পাঠিয়েছে তাদেরও থাকতে পারে এখানে। সংলাপে স্বরাষ্ট্রমন্ত্রী জানান মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে কাজ করছে সরকার। জিরো টলারেন্সের জন্য আইন শৃঙ্খলা রক্ষা এবং মাদক সবটাই তিনি জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছেন। রুবায়েত হাসান, দীপ্ত সংবাদ, ঢাকা। আত্মপ্রকাশ করল নতুন রাজনৈতিক দল গণ অধিকার পরিষদ। এই দলের আহ্বায়ক হয়েছেন সাবেক গণফোরাম নেতা রেজা কিবরিয়া আর সদস্য সচিব ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর। মঙ্গলবার রাজধানীর পল্টনে দলটির কার্যালয়ে একথা জানানো হয়।
এই মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষায় যেন এই বাংলাদেশকে আগামীতে গড়ে তোলা যায়, সেই লক্ষ্য নিয়েই আমরা তারুণ্যের নেতৃত্বে একটি নতুন ধারার রাজনৈতিক দল আমরা গঠনের উদ্যোগ নিয়েছি। আমরা দীর্ঘদিন ধরে কাজ করেছি, আজকে তার আমরা আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করতে যাচ্ছি। রাজধানীর পল্লবীতে কর্ণফুলী মাল্টিপারপাস কোঅপারেটিভ সোসাইটি গ্রাহকদের কাছ থেকে 100 কোটি টাকারও বেশি হাতিয়ে নিয়েছে বলে জানিয়েছে র্যাব। সোমবার প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক শাকিল আহমেদ সহ 10 জনকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার কারওয়ান বাজারে র্যাবের মিডিয়া সেন্টারের সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়। র্যাব বলছে 1,03,000 টাকা মুনাফার লোভ দেখিয়ে নিম্ন আয়ের অনেক মানুষের অর্থ আত্মসাৎ করেছে প্রতিষ্ঠানটি। গ্রাহকদের কাছ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নিলেও কর্ণফুলী মাল্টিপারপাস কোঅপারেটিভ সোসাইটির অ্যাকাউন্টে রয়েছে মাত্র 80 লাখ টাকা। চিত্রনায়িকা পরিমণির বিরুদ্ধে মাদক আইনের মামলায় অভিযোগপত্র আমলে নেয়ার বিষয়ে শুনানি হবে 15 নভেম্বর। ওই দিন পর্যন্ত পরিমণি সহ 3 আসামির জামিনের মেয়াদ বাড়িয়েছে আদালত। বনানী থানায় করা মাদক আইনের মামলায় হাজিরা দিতে মঙ্গলবার সকাল 9:30টায় আদালতে হাজির হন ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরিমণি। তিনি সহ অপর 2 আসামি আশরাফুল ইসলাম ও কবির হোসেন এদিন জামিনের মেয়াদ বাড়ানোর আবেদন করেন। শুনানি শেষে জামিন মঞ্জুর করেন ঢাকা মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক রবিউল আলম। দীর্ঘদিন জেল হাজতে ছিলেন, এরপর তার শুটিংগুলো শুরু হয়েছে বিভিন্ন ছবির, এর জন্য তাকে ঢাকার বাইরে বিভিন্ন জেলায় যেতে হচ্ছে, যার কারণে আমরা কোর্টকে আবেদন করেছিলাম যে 1 মাসের বেশি টাইম দেওয়ার জন্য। বিচারক KM ইমরুল কায়েস ছুটিতে থাকায় এ মামলার অভিযোগপত্র আমলে নেয়ার বিষয়ে শুনানির নতুন তারিখ ঠিক করেন ভারপ্রাপ্ত বিচারক। 15/11/2021 তারিখে এই মামলাটি আবার অভিযোগপত্র আমলে গ্রহণ শুনানির জন্য 15 দিন ধার্য হয়েছে। আর ইতিমধ্যে যেহেতু এরা এখানে আগে জামিনে ছিল, তারা আবার যেহেতু কোর্ট বদল হলে পরে আবার জামিন চাইতে হয়, তারা এখানে জামিন চেয়েছিল। আদালত দেখে আদালত 3 জনকেই জামিন দিয়ে দিয়েছে। গত 4 আগস্ট ঢাকার বনানীর বাসা থেকে মাদকসহ পরিমণিকে গ্রেপ্তার করে র্যাব। মামলা হয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে। গত 13 অক্টোবর মামলাটি ঢাকার মহানগর দায়রা জজ আদালতে বদলি করা হয়। আসিফ জামান, দীপ্ত সংবাদ, ঢাকা। সংবাদে আবারও বিরতি নিচ্ছি, অন্যান্য খবর নিয়ে ফিরব শিগগির। আবারও স্বাগত বিরতির পর। নিষেধাজ্ঞা শেষে সাগর নদীতে আবারও শুরু হয়েছে ইলিশ শিকার। সরগরম হয়ে উঠেছে নদী পাড়ের মাছের আড়ত, জেলে পল্লী ও মাছ বাজার। তবে প্রথম দিন আশানুরূপ ইলিশ মেলেনি। মা ইলিশ রক্ষায় সরকারের 22 দিনের নিষেধাজ্ঞা শেষ হয়েছে সোমবার রাত 12টায়। মধ্যরাতেই নদী ও সাগরে ইলিশ শিকারে যায় হাজার হাজার ট্রলার। প্রথম দিনে সব জেলেরা না ফেরায় বরিশালের বাজারে ইলিশের আহরণ কিছুটা কম। তবে 2-1 দিনের মধ্যে পর্যাপ্ত ইলিশ আসবে বলে জানিয়েছেন বিক্রেতারা। আর 2-1 দিন নদীতে মাছ থাকবে, থাকার পরে মাছ সব সাগরে চলে গেছে, অলরেডি চলে গেছে। 22 দিন বন্ধ থাকার পরও এখন দেখি ইলিশ মাছের দাম আগের থেকেও বেশি। 22 দিন মাছ ধরা বন্ধ থাকায় নদীতে প্রচুর ইলিশ রয়েছে বলে জানিয়েছেন মৎস্য কর্মকর্তা। 2000 মনের মাছ এখন পর্যন্ত ল্যান্ডিং হয়েছে। আপনার মাছের সাইজ এবং আপনারা দেখতে পাচ্ছেন ডিম সারিছে মাছ, এই মাছ আমরা পাচ্ছি। আমরা আশা করছি যে আমাদের অভিযান সফল। চাঁদপুরে বড় স্টেশন বাজারে 1.5 কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে প্রতি মন 46,000 টাকায়, আর আধা কেজি ওজনের ইলিশ মন প্রতি বিক্রি হচ্ছে 22,000 টাকা দরে। তবে ক্রেতাদের অভিযোগ বাজারে আসা ইলিশের বেশিরভাগই সংরক্ষণ করা। তো 22 দিন পরে যখন আজকে মাছ আইছে, আমাদের কিছুটা ভালো লাগতেছে মাছ দেখা, তাই আমরা কাজ করতেছি, আমরা খুশি। নদীতে মাছ কম একেবারে, অনেক মাছই তো ডিম ছাড়িয়ে দিয়েছে বুঝেন। এদিকে বেশিরভাগ মাছের পেটে ডিম রয়েছে বলে দাবি বিক্রেতাদের। পরবর্তীতে নিষেধাজ্ঞার সময় পিছিয়ে দেওয়ার পরামর্শ তাদের। দিলশা দানি, দীপ্ত, বার্তাকক্ষ। দেশের বাইরের খবর। বিশ্বজুড়ে করোনা ভাইরাসে সোমবার 5,292 জন মারা গেছে। নতুন রোগী শনাক্ত হয়েছে 3,35,000-এর বেশি। যুক্তরাষ্ট্রের ওষুধ কোম্পানি মডার্না জানিয়েছে তাদের তৈরি টিকার 6 থেকে 11 বছর বয়সী শিশুদের শরীরে করোনার বিরুদ্ধে শক্তিশালী রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে ওঠে। শিগগিরই বিশ্বের ওষুধ নিয়ন্ত্রকদের কাছে এসব তথ্য জমা দেওয়ার পরিকল্পনা করেছে মডার্না। চীনের 11টি প্রদেশে করোনার সংক্রমণ বাড়তে থাকায় লকডাউন জারির পাশাপাশি বিভিন্ন জরুরি পদক্ষেপ নিয়েছে কর্তৃপক্ষ।
সহিংসতা সত্ত্বেও লকডাউন উপেক্ষা করে সুদানে মঙ্গলবার টানা দ্বিতীয় দিনের মতো সামরিক অভ্যুত্থান বিরোধী বিক্ষোভ হয়েছে। সোমবারের বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর গুলিতে অন্তত 7 জন নিহত হয়েছে, আহত হয়েছে 140 জন। সোমবার সুদানের প্রধানমন্ত্রী সহ একাধিক মন্ত্রীকে আটকের পর অন্তর্বর্তীকালীন সার্বভৌম কাউন্সিল ও সরকার ভেঙে দিয়ে জরুরি অবস্থা জারি করে সামরিক বাহিনী। এরপরই সেনা অভ্যুত্থানের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে রাজধানী খার্তুমের রাজপথে নেমে বিক্ষোভ করে কয়েক হাজার মানুষ। তাদের দমাতে নিরাপত্তা বাহিনীর সদস্যরা সেখানে লাঠিচার্জের পাশাপাশি গুলি ছোড়ে। জলবায়ু পরিবর্তনের কারণে 2020 সাল এশিয়ার ইতিহাসে সবচেয়ে উষ্ণতম বছরের রেকর্ড করেছে বলে জানিয়েছে বিশ্ব আবহাওয়া সংস্থা। মঙ্গলবার স্টেট অফ দ্য ক্লাইমেট ইন এশিয়া শিরোনামে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, তীব্র গরমে এশিয়ার সব অঞ্চল ক্ষতিগ্রস্ত হয়েছে। এ সময় কয়েক হাজার মানুষ মারা যাওয়ার পাশাপাশি বাস্তুচ্যুত হয়েছে লাখো মানুষ। আরেক প্রতিবেদনে সংস্থাটি জানায় 2020 সালে বিশ্বের বায়ুমণ্ডলে গ্রিনহাউস গ্যাস সঞ্চয়ন রেকর্ড মাত্রায় পৌঁছেছে। বছরটিতে পৃথিবীর কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বেড়ে হয়েছে 413.2 ppm। শেষ করব দীপ্ত সংবাদ, যাবার আগে নিটোল টাটা সংবাদ শিরোনাম জানাবো আরও একবার। সপ্তাহে 2-1 দিন নয়, প্রতিদিনই বিদ্যালয়ে যেতে চায় শিক্ষার্থীরা। নতুন বছরে সম্ভব হওয়ার আশা। রাজারবাগ দরবার শরীফের পীরের বিরুদ্ধে তদন্ত চলবে, আপিল বিভাগে হাইকোর্টের আদেশ বহাল। নয়াপল্টনে পুলিশের সাথে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ, আহত অন্তত 15, আটক হয়েছে 44 জন। নির্মাণের 4 বছরের মাথায় চট্টগ্রামের বহদ্দারহাট ফ্লাইওভারের 2 পিলারে ফাটল, যান চলাচল বন্ধ। আর এই ছিল এখনকার মতো। আমি দোলা রমরেজ বিদায় নিচ্ছি। আমাদের সাথে অনলাইনে যুক্ত থাকার উপায় facebook.com/diptonews এই ঠিকানায়। সবাইকে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।